মাধ্যমিক পরীক্ষার্থী 2026 এর সকল শিক্ষার্থীকে এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 8 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ 2017 থেকে 2025। আমি প্রতিটা অঙ্ক সূত্র বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। আর মাধ্যমিক গণিত সাজেশন তোমাদের 2026। এখানে আজকে আলোচনা হবে 2020 সালে আসা 4 নং প্রশ্নের টোটাল 12টি প্রশ্ন আসে 2 মার্কের। সকল সংক্ষিপ্ত প্রশ্নের বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। আর এই 20 মার্কের 12টি প্রশ্নের বিশ্লেষণ সহ যে সমাধান তোমাদের দেখাবো, এখান থেকে তোমরা একটা খুব সুন্দর একটা আইডিয়া নিতে পারবে। যাই হোক, তোমাদের যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই যদি বলি, প্রতিটি বোর্ড পরীক্ষায় কিন্তু 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, আর ভিডিওতে 20 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণে দেখবে। আর এটা হচ্ছে গণিত 2020 সালে সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন। আমরা প্রশ্নগুলি এক এক করে দেখতে পাচ্ছি। এখানে 4 নং প্রশ্ন, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 10 দুগুণ 20, অর্থাৎ 20 মার্ক। এখানে টোটাল 12টি প্রশ্ন আছে। আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, কোনো আসল এবং তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। আর তোমাদের এই ভিডিওতে অনেকেই তোমরা কমেন্ট করেছো যে আসলে স্যার এইটাই কি আমাদের কমন পড়বে কি না। আমি বলবো একজন সচেতন পরীক্ষার্থী হিসাবে তোমাদের যে সিলেবাস আছে, যে সিলেবাস সংক্রান্ত বইটি আছে, সেই বইয়ে 2017 থেকে কিন্তু তোমাদের এই সিলেবাস ভিত্তিক প্রশ্ন এসেছে। আর একজন সচেতন পরীক্ষার্থী হিসাবে বলবো 2017 থেকে 2025 পর্যন্ত অন্তপক্ষে প্রশ্নগুলি ভালো করে দেখা। আর প্রশ্নগুলি ভালো করে দেখলে তোমরা কিন্তু অনায়াসেই কোন প্রশ্ন আসবে কোন প্রশ্ন আসবে না সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। যাই হোক, এখানে দেখো, ধরি আসলের পরিমাণ পি টাকা আর বার্ষিক সরল সুদের হার R%। তাইলে এখন পি টাকার 5 বছরের সবৃদ্ধি মূল, আমরা জানি সবৃদ্ধি মূল অর্থাৎ আসল প্লাস সুদ। তাহলে আসল হচ্ছে পি আর সুদ হচ্ছে পি টি আর ডিভাইডেড 100। এখানে পি হচ্ছে পি, টি হচ্ছে 5, আর আর হচ্ছে আর এ ডিভাইডেড 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে পি কমন নিলাম 1 + r/200, অর্থাৎ এখানে 5 20 100, 5 একে 5, 5 20 100 এভাবে। তাই শর্ত অনুসারে পি অনুপাত পি ইন্টু 1 + r, অর্থাৎ যেটা পেয়েছি ইকুয়াল 5:6। তাহলে এখানে 1/1 + r/100 ইকুয়াল 5/6। তারপরে নর্মাল যে ক্যালকুলেশন সেটা আমরা করব, আর গুণন করব। 6 একে 6 আর 5 গুণ যেটা, তারপর 5 দিয়ে গুণ করলে 5/20। তো এখানেও যদি তুমি আলাদা করে ক্যালকুলেশন করো তাহলে দেখা যাচ্ছে এখানে কত আসবে, 5 4, অর্থাৎ 4 × 5 20, 5 প্লাস r/4 ইকুয়াল 6। তাহলে এখানে বা আমরা সরাসরিও যদি করি তাহলে আর এর মান হবে তোমার 4। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার 4%। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, পরের 2 নম্বরের প্রশ্ন, এ ও বি কোনো ব্যবসায় 150 টাকা লাভ করে, এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত। ধরি বি এর মূলধন x টাকা, তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত 900:x। শর্তানুসারে তোমার 900 ডিভাইডেড 900 প্লাস এক্স ইন্টু 1050, 1050 হচ্ছে লাভ হয়েছে। তাহলে সমান হচ্ছে 630, কারণ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630। তাহলে আমরা সেই অনুসারে 630, তাহলে এখান থেকে যদি নর্মালি ক্যালকুলেশন করি ছোট করে সব কিছু মিলিয়ে, তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে তোমার 3x সমান 45,000 মাইনাস 2700। তাহলে এখান থেকে ফাইনালি এক্স এর মান আছে 600, অর্থাৎ বি এর মূলধন হবে 600 টাকা। এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, এক্স সমানুপাতিক ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড এবং জেড সমানুপাতিক এক্স ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে যেহেতু এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, দেয়ারফর এক্স ইকুয়াল k1y, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, 1 নম্বর সমীকরণ। একইভাবে এবং y ইজ প্রপোর্শনাল টু জেড, ওয়াই ইকুয়াল k2z, কে একটু অশূন্য ভেদ ধ্রুবক, এটা 2 নম্বর সমীকরণ। এবং জেড ইজ প্রপোর্শনাল টু এক্স, জেড ইকুয়াল k3x, k3 একটু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে 1 2 3 সমীকরণ গুণ করে পাই, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল k1 k2 k3 এক্স ওয়াই জেড। উভয় পাশে যদি k1 k2 k3 মানটা বসাই, কাটাকাটি করলে 1 আসে, অর্থাৎ k1 k2 ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এটিই ভেদ ধ্রুবকের তিনটির মধ্যে সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছ। এরপর চলে যাব
তোমাদের 5 নম্বরের প্রশ্ন 5x² - 2yx + 3 = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β মান নির্ণয় করো। তাহলে আমরা দুটো সূত্র এখান থেকে জানতে হবে। 5x² দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা দুটো, তাহলে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা, তাহলে আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে এই মাইনাস সূত্রের মাইনাস, তারপরে এক্সের সহগ হচ্ছে কি -2, হ্যাঁ, তারপরে ডিভাইডেড এক্সের সহগ কি, হ্যাঁ 5, এই মাইনাসের মধ্যে প্লাস হয় অর্থাৎ a প্লাস b হচ্ছে 2/5 যেটা এখানে আছে। এরপরে গুণফল, হ্যাঁ গুণফলের সূত্র হচ্ছে আলফা বিটা ইকুয়াল, হ্যাঁ এই ধ্রুব পথ হচ্ছে উপরে, তাহলে ধ্রুব পথ এই যে 3 আছে উপরে, তাহলে ধ্রুব পথ 3 ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5 অর্থাৎ এখানে 5 হবে। তাহলে আমরা আলফা প্লাস বিটা পেলাম 2/5 এবং আলফা বিটা পেলাম 3/5। হ্যাঁ, তাহলে এখন যে সমীকরণটি 1/α + 1/β মান বের করতে হবে এবং লসাগু করলাম আলফা প্লাস বিটার মান 2/5 আর আলফা বিটার মান 3/5। এখন যদি গুণ করে উল্টে দেই তাহলে 5 কাটা গেল, উত্তর হবে 2/3। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে যদি দেখি একটু। 5 নম্বরের প্রশ্ন, এবিসিডি আয়তক্ষেত্রের চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত ওবি সমান 6 সেন্টিমিটার, ওডি সমান 8 সেন্টিমিটার, ও এ সমান 5 সেন্টিমিটার, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এবিসিডি আয়তক্ষেত্রের চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু হলে, ও যদি একটি বিন্দু হয় তাহলে ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল যে কর্ণ দুটোর যোগফল ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে সবগুলির মান বসিয়ে দিই এক এক করে, তাহলে ও সি স্কোয়ারের মানটা কিন্তু থেকে যাবে 5√3 হোল স্কোয়ার, অর্থাৎ ও সি এর দৈর্ঘ্য হবে 5√3। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন যদি বলি, এবিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজের এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার, বি বিন্দু থেকে এসি এর উপর, হ্যাঁ লম্ব বিডি যা বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এবিসি ত্রিভুজের এবিসি কোণ সমান 90 ডিগ্রি, এবিসি কোণ সমান 90 ডিগ্রি। এই যে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণিক আমি চিত্রে দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওতে, সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব, এই যে বিডি লম্ব টানা হলো, এই যে বিডি লম্ব, এটা হচ্ছে বিডি লম্ব টানা হলো। যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ। হ্যাঁ, সুতরাং বিডিসি ত্রিভুজ এবং এডিবি পরস্পর সদৃশ। বিডিসি, এই যে বিডিসি এবং এডিবি, অর্থাৎ তোমার এই যে এই ত্রিভুজটার কথা বলা হয়েছে, আবার এই ত্রিভুজটার কথা বলা হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে দুটো ত্রিভুজের মধ্যে বিডি বাই এডি, বিডি হচ্ছে এটা আর এডি হচ্ছে এটা, আবার ডিসি বাই বিডি ইকুয়াল বিসি বাই এবি, যেহেতু সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক, তাই বিডি বাই এডি ইকুয়াল বিসি বাই এবি। বিডি বাই এডি সমান 4/3, এডি বাই বিডি সমান 3/4। হ্যাঁ, যেহেতু এই মানগুলি আছে আলাদা আলাদা করে। তারপরে আবার ডিসি বাই বিডি ইকুয়াল বিসি বাই এবি। ডিসি কোথায়, এই যে ডিসি বাই তোমার বিডি, এটা ডিসি আর এটা বিডি, ডিসি বাই বিডি ইকুয়াল বিসি, বিসি বাই এবি, বিসি এটা বিসি আর এটা এবি। হ্যাঁ, তাহলে এখানে মানগুলি বসিয়ে দিলে, তারপরে এডি বাই বিডি, ডিসি বাই বিডি হচ্ছে 4/3, যেহেতু এবি সমান 3 সেন্টিমিটার। এরপর আমরা কী করবো, এডি বাই বিডি এবং ডিসি বাই বিডি দুটো যোগ করে দেবো, যোগ করলে তারপর লসাগু করবো। এডি প্লাস ডিসির পরিবর্তে এসি লেখা যায়, এসি বাই বিডি হচ্ছে 25/12। তাহলে এখন এসি আবার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বিডি, তো এসি আর বিসি দুটোর মানে, এবি আর বিসি দুটোর মানেই দেওয়া আছে, মান শেষে শুধু বিডির মান বাকি থেকে, বাকিগুলি কিন্তু অনায়াসে বের হয়ে গেছে। তাহলে বিডির মান হবে 2/5, অর্থাৎ বিডির দৈর্ঘ্য 2/5 সেন্টিমিটার। এবার আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা একটু দেখে নেই, যেটা কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার, বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? আমি বলবো যে সমস্ত মাধ্যমিক
মাধ্যমিক পরীক্ষার্থী এই বিগত গুলি নিয়ে বেশি বিশ্লেষণ করে দেখবে, তারা কিন্তু প্রশ্নের আইডিয়াও যেমন বুঝতে পারবে, আর দ্বিতীয়ত দেখা গেছে এই প্রশ্নগুলি কোনো না কোনো প্রশ্ন হবেও কমনও পড়ে যাবে। যাই হোক, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। তাহলে এখানে R1 হচ্ছে 8 সেন্টিমিটার এবং R2 হচ্ছে 3 সেন্টিমিটার এবং ডি মানে ডায়ামিটার মানে ব্যাস 13 সেন্টিমিটার। তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে এটাকে ডি ধরা হয়েছে যদিও। তাহলে দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যে সূত্র হচ্ছে ডি স্কোয়ার মাইনাস, অর্থাৎ আমি যদি একটু চিত্র দিয়ে দেখিয়ে দিই, এরকম দুটো চিত্র এরকম, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে ডি। তাহলে R1 মাইনাস R2 হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র। তাহলে ডি হচ্ছে 13 স্কোয়ার আর মাইনাস 8 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে আসে কত, 169 থেকে 25 বাদ গেলে 144, 144 এর বর্গ হচ্ছে 12 সেন্টিমিটার, উত্তর 12 সেন্টিমিটার। এবারে 8 নম্বরের প্রশ্ন, যে 2020 সালের যে 8 নম্বরের 4 নম্বর প্রশ্নের 8 নম্বরের, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় কোণ নির্ণয় করো। একটি ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি। আমরা জানি যে 12টা থেকে শুরু করে আবার টোটাল 12টায় আসতে টোটাল সময় হয় 12 ঘন্টা, তাই 12 ঘন্টায় সে 360 ডিগ্রি কিন্তু আবর্তন করে। ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 360 ডিগ্রি ডিভাইডেড 12 অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে এই ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিই, তাহলে 30 গুণ পাই ডিভাইডেড 180, এখান থেকে পাই/6 হবে। যেহেতু ঘড়ির কাঁটা ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে, 1 ঘন্টায় ঘড়ির কাঁটা যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান হচ্ছে পাই/6। আশা করি বুঝতে পেরেছো। এবার 9 নম্বরের প্রশ্ন, এটা একটা ত্রিকোণমিতি প্রশ্ন। tan 4 থিটা tan 6 থিটা ইকুয়াল 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। তো tan 4 থিটা tan 6 থিটা ইকুয়াল 1, that means tan 4 theta equal 1/tan 6 theta। তো 1/tan 6 theta মানে cot 6 theta, অর্থাৎ 1/tan theta সূত্র হচ্ছে cot। তাহলে tan 4 theta সমান tan 90 minus 6 theta, অর্থাৎ cot 60 থিটাও যা আর tan 90 minus 6 থিটাও যা। কাজেই আমরা যদি মানটা বসিয়ে দেই, যে 4 থিটা এক পাশে নিয়ে যাই, এই দুটো যোগ করলে 4 আর 6 অর্থাৎ 10 থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাই থিটা ইকুয়াল 90 ডিভাইডেড 10 অর্থাৎ 9 ডিগ্রি। থিটার মান হচ্ছে 9 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন আমাদের কি বলেছে, তোমার পরের প্রশ্ন 10 নম্বর। তো 10 নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা সমান 12 সেন্টিমিটার, শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটাই হচ্ছে সূত্র সরাসরি 100 পাই। তো এখান থেকে আমরা যদি পাই কেটে দিয়ে বাকি ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাচ্ছে 4r স্কোয়ার সমান 100, আর স্কোয়ার সমান 25, আর ইকুয়াল 5 স্কোয়ার, দ্যাট মিনস আর ইকুয়াল 5। শঙ্কুর তির্যক উচ্চতা যদি এল হয়, তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল স্কোয়ার সমান দুটোর মান বসিয়ে দিলে 169, দ্যাট মিনস এল সমান হবে 13। শঙ্কুর তির্যক উচ্চতা হবে 13 সেন্টিমিটার। অর্থাৎ এখানে কিন্তু দুটো সূত্র আছে, একটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর একটা হচ্ছে তির্যক উচ্চতার সূত্র এল স্কোয়ার প্লাস ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সূত্রগুলি কিন্তু একবারে মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ রাখতে হবে। তারপরে 11 নম্বরের প্রশ্ন, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 1:4। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ R1 একক এবং R2 একক, গোলক দুটির। তাহলে দেখা গেছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে 4 পাই R1 স্কোয়ার অনুপাত 4 পাই R2 স্কোয়ার। আমি এই অধ্যায়টা কিন্তু পুরোপুরি একটা সমাধান আমি দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই অধ্যায়ে ডিটেলস দেখে আসতে পারবে, সেখানে যত রকমের সূত্র আছে সেই সূত্রগুলিও দেওয়া আছে। যাই হোক, 4 পাই R1 স্কোয়ার ডিভাইডেড 4 পাই R2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1/4। এখানে 4 পাই কেটে দিলে R1/R2 সমান 1/4, বর্গমূল করলে 1/2, অর্থাৎ R1 অনুপাত R2 হচ্ছে 1/2। এখন গোলক দুটি আয়তনের অনুপাতের সূত্র 4/3। আমরা জানি গোলকের আয়তনের সূত্র, এখানে কিন্তু টোটালি তোমার দুটো সূত্র দিয়ে অঙ্কটা 4/3 পাই R1 কিউব 4/3 পাই R2 কিউব। তাহলে R1 কিউব অনুপাত R2 কিউব সমান R1/R2 হোল কিউব। R1/R2 মান হচ্ছে 1/2, ওটা কিউব করলে 1/8, অর্থাৎ অনুপাতটা হবে 1:8। এরপর সর্বশেষ 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরের প্রশ্ন কিন্তু বারবার একই, তোমাদের পরিসংখ্যানের যে অঙ্ক আছে সেই পরিসংখ্যানের অঙ্ক দিয়ে দেয়। UI ইকুয়াল xi মাইনাস 35 ডিভাইডেড 10 সামেশন এফআই xi ইকুয়াল 30 সামেশন এফআই ইকুয়াল 60 হয়, তাহলে x ভার অর্থাৎ গড়ের
নির্ণয় করো। এখানে এ হচ্ছে 35, এইচ হচ্ছে 10, তাহলে এক্স বার হবে এ প্লাস সামেশন এ পাই। এর সূত্রটা মনে রাখতে হবে, পরিসংখ্যানের যে সূত্র এ প্লাস সামেশন এ পাই ইউআই ডিভাইডেড সামেশন এ পাই ইন্টু এইচ। এখানে 35 প্লাস 30/60 গুণ 10, তোমার বাকি যদি আমি একটু কাটাকাটি করি, 0 0 চলে যাবে, এখানে 3 2 6 2 হবে, 2 এর সাথে 10 করলে 5 হবে, অর্থাৎ 35 প্লাস 5 40, উত্তর হবে 40। তোমরা এক এক করে কিন্তু আমার ভিডিওগুলি দেখছো, তাই ভিডিওগুলি দেখার পাশাপাশি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কোনটা কোথায় বুঝলে না, তাইলে আমি আরও সুন্দরভাবে তোমাদের কমেন্টের উত্তর দেবো এবং সেইভাবে ভিডিও করব। যাই হোক, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি পরবর্তীতে আরও একটা এরকম তোমার ভিডিও নিয়ে আসবো। আশা করি এক এক করে তোমরা ধারাবাহিকভাবে সকল প্রশ্নগুলির উত্তর যদি দেখো এবং কোথায় যদি যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আশা করি তোমাদের প্রস্তুতি আরও সুদৃঢ় হবে। সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।